যে বিএনপির দর্শনের মধ্যে একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী পক্ষকে আক্রমণ করত, বিএনপির আক্রমণের ক্ষেত্রে এই পরিভাষাগুলো ব্যবহৃত হচ্ছে। দমন করবার, কথা বলার সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়ার, এগুলো তো বিএনপির ইয়ের মধ্যে নাই। উভয় পক্ষ যদি তাহাজ্জুদ পড়ে যদি আসে বা আগের দিন এশার নামাজ পড়েও যদি আসে, আমি বলবো, যদি ভাইয়ের কথা অনুযায়ী বলবো যে সহাবস্থানটা যদি থাকে, তাহলে কিন্তু কেউই এটা চুরি করার সুযোগ পাবে না। তারা যে সমস্ত অপকর্ম করেছে তার অংশীদার তোমরা ছিলা। এখন এসে তোমরা মানে কোনো ধরনের জুলুম নির্যাতনকে তোমরা এড়িয়েছো। আমরা তো জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সুতরাং আমরা তোমরা একই অবস্থান হতে পারে, তোমরা সুবিধাবাদ। রাজনীতিতে কিন্তু যেভাবেই বলেন না কেন, গুপ্ত এবং প্রকাশ্য দুইটা প্যাটার্নই আছে। পৃথিবীর অনেক রাজনীতি কিন্তু গুপ্ত থেকেই হয়। এই সুবিধাবাদটাকেই পোট্রে করবার জন্য, উপস্থাপন করবার জন্য, চিত্রিত করবার জন্য এই গুপ্ত শব্দটা এসছে, আমি যতটুকু বুঝেছি আর কি। তো এখন গুপ্ত মানে হচ্ছে যে অনেক সময় তো আমরা মানে বিএনপির অনেকে গুপ্ত হয়েছে, হয় নাই, হতে হয়েছে। যদি আপনি ল্যান্ডস্কেপে বলেন, তো বিএনপি এবং জামাতের রাজনীতিটার মধ্যে তো একটা সম্মিলনের একটা জায়গা আছে। একটু আগে যেটা বললেন, ফ্যাসিবাদ মানে তো একটি দল না, যে একটা দল বা একটা গোষ্ঠী বা একটা কিছু মানুষের। ফ্যাসিবাদ হচ্ছে একটা দর্শন। খুবই সত্য কথা যে বিএনপি আগাগোড়াই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীদের দল। আজিজ ভাই, আপনার কাছে আমি ফিরে আসতে চাই। আমরা ভোটের বাক্য বিনিময়ের কথা বলছি, একে অপরকে দোষারোপের রাজনীতির কথা বলছি। গতকাল সিরাজগঞ্জের সমাবেশে কিন্তু একটি কথা বলা হয়েছে যে আওয়ামী লীগের সাথে মিশেছিল জামাতি ইসলাম, এখন তারা খোলস থেকে বেরিয়ে এসেছেন, তারা ওই 16 বছর গুপ্ত হিসেবে লুকিয়েছিল। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তার আগে আমি বলি যে আগের যে প্রসঙ্গটাতে আমি একটু ছোট্ট করে টাচ করতে চাই যে একটা ভোট সুষ্ঠু হওয়ার জন্য আমি বলি যে 4টা পিলার। একটা ঘরের যেমন 4টা কোণা থাকে, 4টা পিলার। একটা নিরপেক্ষ সরকার, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, একটা শক্তিশালী প্রশাসন যন্ত্র এবং হচ্ছে নিরাপত্তা বাহিনী। আমার মনে হয় ঐতিহাসিক এবারের নির্বাচনটা আমরা দেখছি এই 4টা জায়গায় দুর্বলতা সব জায়গাতেই আছে, হলেও কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। আমরা কাঠামোগতভাবে বা তাত্ত্বিকভাবে বলবো যে সবগুলোই কিন্তু নিউট্রাল। এখন আমি বলবো যে তাহাজ্জুদ পড়ে যে জিনিসটা, এটাকে ইতিবাচকভাবে আমি দেখতে চাই যে আগে কি দেখা গিয়েছে যে এক দলের সর্বময় ক্ষমতা প্রয়োগের ফলে মানে নির্বাচন কেন্দ্রগুলো অপরপক্ষ একেবারে শূন্য হয়ে গেছে। উভয় পক্ষ যদি তাহাজ্জুদ পড়ে যদি আসে বা আগের দিন এশার নামাজ পড়েও যদি আসে, আমি বলবো, যদি ভাইয়ের কথা অনুযায়ী বলবো যে সহাবস্থানটা যদি থাকে, তাহলে কিন্তু কেউই এটা চুরি করার সুযোগ পাবে না। আর একটা জিনিস আছে এবারে, সেটা হচ্ছে প্রত্যেক কেন্দ্রে কিন্তু ক্যামেরা আছে। সুতরাং জনগণ কিন্তু এবং নির্বাচন কমিশনও কিন্তু এই জিনিসটা ওয়াচ করবে। আমরা দিন শেষে আশা করব যে এই রাজনৈতিক সচেতনতার মাধ্যমে এবারে, কারণ টার্ন আউটের উপরে কিন্তু নির্বাচন কতটা অংশগ্রহণমূলক এটা পরিমাপ হয়, শুধু রাজনৈতিক দল দিয়ে হবে না। এখানে একটা কিন্তু চ্যালেঞ্জ আছে। আমি ফিরে আসি আপনার জায়গাতে, যে আমি শুধু এক পক্ষের দিক থেকে আমি বলবো না যে বিএনপি চেয়ারপারসন যে অভিযোগটা করেছেন, আমার মনে হয় যে উনি অভিযোগ করেছেন এবং প্রতিপক্ষের দল থেকেও মনে হয় এটার জবাবটা চলে গিয়েছে, অলরেডি চলে আসছে, সেটা আপনি হয়তো উল্লেখ করেন নাই। সুতরাং এটার জবাব আমি আমার দেওয়া প্রয়োজন মনে করছি না। কারণ রাজনীতিতে কিন্তু যেভাবেই বলেন না কেন, গুপ্ত এবং প্রকাশ্য দুইটা প্যাটার্নই আছে। পৃথিবীর অনেক রাজনীতি কিন্তু গুপ্ত থেকেই হয়। আর গত 16 বছরের যে শাসন ব্যবস্থা ছিল, রাজনীতি অবশ্যই যে বিপ্লবের মাধ্যমে পরিবর্তনটা হয়েছে, এটা সব কিছু, যেমন আমি যদি এখানকার উদাহরণই দেই, আমরা এই 3জন মানুষ সামনে আছি ক্যামেরার সামনে, আমরা দিয়েই কি আপনার অনুষ্ঠানটা কি মানে পরিপূর্ণতা পাচ্ছে? আমাদের অন্তরালে কিন্তু ক্যামেরার পিছনেও কেউ কেউ আছে। যে কোনো রাজনৈতিক বিপ্লবের সামনের চেহারাগুলো দেখি, কিন্তু পিছনের চেহারা দেখি না। ওটাই হচ্ছে কিন্তু গুপ্ত অংশ। যেমন এই অনুষ্ঠানেরও একটা অপ্রকাশ্য অংশ আছে। সুতরাং রাজনীতির সমাজবিজ্ঞানের ভাষায় আমি যদি বলি, তাহলে এটা তারেক রহমান সাহেব, উনি ওনার প্রতিপক্ষকে, আমি এটাকে দোষের কিছু মনে করি না। এটা ওনারা বেশ কিছু জায়গা তৈরি করেছেন। তবে আমি বিএনপির যদি আপনি ল্যান্ডস্কেপে বলেন, তো বিএনপি এবং জামাতের রাজনীতিটার মধ্যে তো একটা সম্মিলনের একটা জায়গা আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্ন, আধিপত্যবাদের বিরোধিতার প্রশ্ন, আপনার আল্লাহর উপর আস্থা বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধার এই জায়গাগুলো কিন্তু অভিন্ন অবস্থান ছিল। এবং আমি কিন্তু এই অবস্থানেরই মানুষ হিসেবে আমি বলছি যে বিএনপির ন্যারেটিভের মধ্যে মনে হয় আমরা আশা করি যে একটু নতুনত্ব আসা দরকার। কারণ বিএনপি যে ভাষায় জামাতকে আক্রমণ করছে, সম্ভবত এটা আবার বিএনপির বিপক্ষেও যেতে পারে। এর কিছু কিছু জায়গা, যেমন ধর্মের বিষয়টা নিয়ে যে বিএনপি যেভাবে আক্রমণ করছে, বিএনপির আরও অনেক আমি মনে করি যে ক্রিটিক আছে যেটা জামাতকে করতে পারে।
অনেক ক্রিটিক আছে, জামাতের অভিজ্ঞতার প্রসঙ্গে আসতে পারে, জামাতের অন্যান্য নীতি আদর্শের জায়গাতে খুবই একাডেমিক এবং যে জায়গাগুলো খুব অকাট্য, আর এই আমি একটু জায়গাতে আমি মারুফ আশা কামাল করি। ভাই আপনার কাছে ফিরতে চাই যে যুক্তিসঙ্গত আক্রমণ কিন্তু হচ্ছে কিনা আপনি যদি গতকালকের কথা বলি, গতকালকে কলাবাগানের জনসময় জামাতের আমির বলেছেন যে লোক 17 বছর পালিয়েছিল তারা বাংলাদেশের ছায়াও তাকে দেখা যায়নি, কিন্তু আমরা নির্যাতন সহ্য করেছি, আমরা জেল খেটেছি, জুলুম খেটেছি, আমরা গুপ্ত নেই। এই যে কথার কিন্তু শক্ত কথাগুলো সে ছুড়ে দিচ্ছে, এটি কিভাবে বলবো? না, এটা ঠিক আছে, ঠিক আছে। এ কারণে যে অভিযোগ তো থাকবেই, অভিযোগ প্রত্যেকে তার নিজস্ব একটা অবস্থান আছে, দৃষ্টিভঙ্গি আছে। প্রত্যেকটা মানুষ, প্রতিটা পক্ষই তার নিজস্ব অবস্থান, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সে বক্তব্য উপস্থাপন করে, এবং এই বক্তব্য যদি কারো বিরুদ্ধে যায় সে তার জবাব দেয় বা পাল্টা জবাব দেয়, এটা তো থাকবে। এখন এই যে গুপ্ত সুপ্ত যেটা নিয়ে কথা হচ্ছে, ব্যাপার হচ্ছে যে এটা একটা ব্যাখ্যা আছে, দুই ধরনের ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে যে এই গুপ্ত কথাটা, শব্দটা গুপ্ত, কিন্তু এটা বোধহয় আমার মনে হয় যে যারা এটা অভিযোগ করেছে, তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে, তারা এটাকে একটা অন্যভাবে নিয়ে এসছে, অন্য ব্যাখ্যায় নিয়ে উপস্থাপন করেছে। সেটা হচ্ছে যে সুবিধাবাদিতা। এই গুপ্ত শব্দ দিয়ে সুবিধাবাদিকা তাকে বোঝানো হয়েছে। যে ধরো এটা জামাত সম্পর্কে খুব বেশি প্রযোজ্য বলে আমার মনে হয় না, এটা ছাত্র শিবির সম্পর্কে কিছুটা প্রযোজ্য। যেমন যেটা আছে যে ছাত্র শিবিরের ছেলেরা ওই সময় যখন ফ্যাসিবাদী শাসনামল, যখন বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষাঙ্গনে কাজ করা যায় না, প্রকাশ্যে কাজ করার কোনো সুযোগ ছিল না, এই সময় ছাত্র শিবিরের অনেক ছেলেরা তারা ছাত্র লীগের ভেতরে থেকে তার ভিতরে মানে আহ, আত্মগোপন করে তারা কাজ করেছে। এটিকে আপনি পজিটিভ ভাবে দেখেন কিনা? না, আমার দেখার বা না দেখার উপর নয়, এটা হচ্ছে ফ্যাক্ট। আমি মানে জি। ফ্যাক্টটা বলছি যে এই যে করেছে, এটাকে দুইটা দিক আছে। যে তখন আমরা করতে পারি নাই, তখন এটা তাদের বক্তব্য হচ্ছে আমরা তখন মানে গুপ্ত না হয়ে, অর্থাৎ ইনফিলট্রেট না করে আমাদের পক্ষে তখন স্বাভাবিকভাবে কাজকর্ম করা সম্ভব ছিল, এটা হচ্ছে তাদের যুক্তি। বিএনপি মনে করছে তুমি যে এই যে ফ্যাসিবাদ যে অন্যায় অত্যাচার করেছে, তুমি তার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদের অন্যায় অবিচারের অংশীদার হয়েছো, তারা যে সমস্ত অপকর্ম করেছো তার অংশীদার তোমরা ছিলা। এখন এসে তোমরা মানে কোনো ধরনের জুলুম নির্যাতনকে তোমরা এড়িয়েছো, আমরা তো জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সুতরাং আমরা আর তোমরা একই অবস্থান হতে পারে, তোমরা সুবিধাবাদী। এই সুবিধাবাদটাকেই পোট্রে করবার জন্য, উপস্থাপন করবার জন্য, চিত্রিত করবার জন্য এই গুপ্ত শব্দটা এসছে, আমি যতটুকু বুঝেছি আর কি। তো এখন গুপ্ত মানে হচ্ছে যে অনেক সময় তো আমরা মানে বিএনপির অনেকে গুপ্ত হয়েছে, হয় নাই, হতে হয়েছে। যখন পুলিশ খুঁজেছে আমি গুপ্ত ছিলাম, তাই না? আমাকে তো পুলিশ যখন খুঁজেছে আমাকে প্রায় এক ধরনের আন্ডারগ্রাউন্ড সালাউদ্দিন সাহেব হয়েছে, এটা হতে হয়। সে এই গুপ্তের কথা এটা হচ্ছে না। গুপ্তের বা অনেকে দেশত্যাগ করতে হয়েছে, অনেকে, শুধু তারেক রহমান না, তারেক রহমান তো চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিল, অনেকে, সেটা বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, নির্দলীয় লোক আছে, সাংবাদিক আছে, পেশাজীবীরা আছে, অনেককে কিন্তু বিদেশে চলে যেতে হয়েছে। তো সুতরাং এটা বিদ্রুপের বিষয় না। আরেকটু প্রশ্ন রাখতে চাই, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়। আপনি এর কথার সাথে আসলে কতটা যুক্ত বা একমত না, পোষণ করেন? বিএনপি ফ্যাসিবাদকে, ফ্যাসিবাদ বলতে কি বোঝায় উনি একটু আগে যেটা বললেন, ফ্যাসিবাদ মানে তো একটি দল না, যে একটা দল বা একটা গোষ্ঠী বা একটা কিছু মানুষের। ফ্যাসিবাদ হচ্ছে একটা দর্শন, এই মানে অপদর্শন বলি আমরা, এটা মনে করি না যে এটা সুষ্ঠু দর্শন। ফ্যাসিবাদ একটা দর্শন, সে দর্শন তার রাজনীতির মধ্যে, তার সংস্কৃতির মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে কতগুলো বিষয় আছে। তো সেটা বিএনপির সঙ্গে যায় এটা আমার মনে হয় না। মনে হয় না এই কারণে, ফ্যাসিবাদের কতগুলো লক্ষণ আছে। লক্ষণ হচ্ছে বিএনপি কি, বিএনপি তো গণতন্ত্র বিশ্বাস করে। বিএনপি বলে সমস্ত মতের লোকরাই কিন্তু সমাজে বিরাজ করতে পারবে, পারস্পরিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সব মতে থাকবে। বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি তো নিষিদ্ধ করবার পক্ষে না, কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে না। সুতরাং এই যে নিষিদ্ধ করবার যে রাজনীতি, যে বন্ধ করে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে, ওকে রাজনীতি করতে দেওয়া হবে না, ভিন্ন মতকে দলন করতে হবে, ভিন্ন মতকে উৎখাত করে ফেলতে হবে, এই রাজনীতি তো বিএনপি করে না। এবং বিএনপি অন্য কাউকে মানে বিএনপি তো এদেশে শাসন করেছে, বিএনপির শাসনে অন্য কোনো দলকে নির্মূল করবার চেষ্টা হয় নাই। সমস্ত মতকে দলন করবার, দমন করবার, কথা বলার সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়ার, এগুলো তো বিএনপির ইয়ের মধ্যে নাই। কিংবা ফ্যাসিবাদী কোনো গোষ্ঠীকে, মানে কোনো হ্যাঁ গ্রুপকে, অথবা না ভোটের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই কথাগুলো বলেছেন। না, হাফ ভোট তো তারা পক্ষেই বলেছে। জি, বিএনপি আমরা দেখেছি তারা পক্ষেই বলেছেন। যে আপনি যদি কিছু যুক্ত করতে চান। আমাদের বুঝি একটা বিবেচনা করা দরকার, বর্তমানে নির্বাচন সামনে আছে, সুতরাং এখনকার সব কথাগুলোকে আমি খুব সিরিয়াসলি নিতে চাই না, শব্দগুলোকে। আমার মনে হয় উভয় পক্ষই উভয় পক্ষকে ফ্যাসিবাদের দোষে করছে, কিন্তু এটা সত্য যে
এই দলগুলো দুটো প্রধান দলের মধ্যে আমি মনে করি যে তাদের জেনেটিক্সের মধ্যে ফ্যাসিবাদের দর্শন নেয়, যেটা ভাই বললেন আর কি, তাই না? বিএনপি তো শাসন অতীতে করেছে। তবে বিএনপির যে সমস্যাটা আমার চোখে পড়ছে, আমি বিএনপির তো কিছু কিছু বিষয় খুবই আমি তাদের বলা যায় যে পক্ষে আমার অবস্থান থাকে। যেমন বাংলাদেশের যে জাতীয়তাবাদের বিনির্মাণ, এই জাতিরাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রথম একটা সকল নাগরিককে ঐক্যবদ্ধ করার দর্শন নিয়ে আসছে বিএনপি, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিনিধিত্বশীল দল বিএনপি। কিন্তু বিএনপির সাম্প্রতিক এখন তো তৃতীয় প্রজন্মে আসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিএনপি। বর্তমান বিএনপির মধ্যে কিন্তু দর্শনের জায়গা থেকে আমি কিছু একটা শিফটিংয়ের একটা প্রভাব, আমি যদি ভুল না বলে থাকি, এটা ব্যাপারে ভাই আরও ভালো বলতে পারবেন উনি কিভাবে দেখতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে বিএনপির দর্শনের মধ্যে একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী পক্ষকে আক্রমণ করত, বিএনপির আক্রমণের ক্ষেত্রে এই পরিভাষাগুলো ব্যবহৃত হচ্ছে। এইটা হচ্ছে আমার কাছে উদ্বেগের জায়গা। বাট আমি এখনো টিল বিশ্বাস করি যে বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদ ফিরে আসবে, কারণ বিএনপি তার প্র্যাকটিসের মধ্যেই তো এটা অতীতে দেখা যায়নি। এটাকে আমি এই রাজনীতি বা নির্বাচনমুখী একটা শব্দের কথা চালাচালির মধ্যে আমি রাখতে চাই। দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা বিএনপি বিশেষ করে একটা নতুন নেতৃত্বে এই সময়টাকে এটা একটা বলা যায় যে টার্নিং পয়েন্ট। তো এই সময় আমার কাছে যেটা মনে হয়, আমি একটু উদার দৃষ্টিতেই দেখতে চাই যে তাদের একটু পরিবর্তিত রাজনীতিতে থিতু হতে তাদের একটু বুঝি সময় লেগে যাচ্ছে, তারা প্র্যাকটিস করছে। যেমন আপনি যদি তারেক রহমান সাহেবের সিলেটের ভাষা যদি যেটা মূল যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী জায়গায় তিনি কিন্তু এটা ব্যবহার করেন। আমি যদি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু উনি আছেন। যুক্ত করতে চাই যে গতকালকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাত রাজাকারের দল, বিপক্ষের দল, এখন ধার করা একজন মুক্তিযোদ্ধা এনে তাদের দল ভারী করতে চাচ্ছে। বিএনপি তো আগাগোড়াই মুক্তিযোদ্ধার দল। তিনি সম্ভবত কর্নেল অলি আহমেদকে ইঙ্গিত করে কথাটি বলেছেন, কি বলবেন? না, আমি ওনার কথার এক অংশ তো খুবই সত্য কথা যে বিএনপি আগাগোড়াই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীদের দল। এমনকি আমি এ কথা বলাটা বুঝি খুবই তথ্য নির্ভর হবে। সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রধান মুখ ছিলেন না, কিন্তু ওনার কিন্তু প্রধান একটা চরিত্রের অন্যতম, উনি হচ্ছেন প্রধান চরিত্র কিন্তু উনি। সুতরাং এটা ঠিক, কিন্তু দ্বিতীয় অংশের সাথে আমি মোটেও একমত নই। কারণ আমি আবারও সেই আগের কথাই ফিরে যাচ্ছি, বিএনপি নেতৃবৃন্দ এখন এমন কিছু কথা বলছেন যেটা ওনাদের কিন্তু বিপক্ষে যাচ্ছে। কারণ যদি সিরিয়াস কথা হয় তাহলে এতদিন আপনারা এই জোটটা কেন করলেন? জিয়াউর রহমানের সরকারটা কেমন ছিল, খালেদা জিয়ার সরকার কেমন ছিল, রাজনৈতিক জোটটা কেমন ছিল, এই কথাগুলো তো বিএনপির জন্য, এটা বিএনপির সাথে তো এটা ম্যাচ করে না। সেই জোটে কিন্তু জামাত ইসলামও ছিল। আমি সে কথাই তো বলছি আপনাকে, সে কথাই তো বলছি, যার সঙ্গে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন একসাথে 1-2 দশক না, দীর্ঘ 3-4 দশক ধরে আপনার সঙ্গে একসাথে রাজনীতি করেছি। যেভাবেই হোক তৃতীয় পক্ষ সরে গিয়েছেন, এখন আমি প্রতিপক্ষ হয়েছি, তা আপনাকে আমি কি দিয়ে আক্রমণ করব? আমরা যে কারণে একত্রে এতদিন আমি একটা কথা একটু শেষ করতে চাই, মারুফ কামাল ভাইয়ের একটা কথা, সেটি হচ্ছে যে গুপ্ত রাজনীতির যে জিনিসটা, এখানেও আমার একটা বক্তব্য আছে। যে দেখেন, ছাত্র শিবিরকে যেভাবে ভাই বললেন, যে এটা কিন্তু উভয় জায়গাতেই আছে। এমনকি দেখবেন যে এই জুলাই পরবর্তীতে যে বিএনপির কমিটিগুলো হয়েছে, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে ছাত্রলীগের অনুপ্রবেশ আছে। সুতরাং এটা কি প্রেক্ষিতে হচ্ছে এটা আমাদের, কিন্তু একটা জায়গা আমাদের অপপ্রচারের শিকার হচ্ছি আমরা। সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে নামের, যেমন দেখবেন যুদ্ধাপরাধের বিচারের সময় কাদের মোল্লাকে বানানো হলো কসাই কাদের, আবার দেলোয়ার হোসেন সাইদিকে বানানো হলো দেলু রাজাকার। এই যে শব্দগুলো, যেমন এক ফরহাদকে আর এক ফরহাদ বানানো হলো, এই জায়গাগুলোতে আমরা আশা করব যে রাজনৈতিক, আমি ভাইয়ের কথাতে বলবো যে নীতি, নৈতিকতা, সততা দিয়ে যেন মোকাবেলা করা হয়। এইটা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি 10 সেকেন্ডে কিছু যুক্ত করতে চান। উনি বললেন ছাত্রলীগের যোগ সারস আছে না, এগুলো তো আছেই। ধরেন রাজনীতিতে তো ওই কি বলে ট্রান্সফরমেশন বা দলবদল, এগুলো রাজনীতিতে আছে। সেটা প্রকাশ্যে দলবদল হয়, আবার গোপনেও ইনফিলট্রেশন হয়, সেগুলো আছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আমাদের মধ্যে পরস্পরকে ঘায়েল করবার থাকবে, কিন্তু এটা যেন আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট না করে, জাতীয় স্বার্থকে যাতে বিঘ্নিত না করে। আপনাদের দুজনকে ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য।